আমরা শুরু করব। খুবই ছোট কনজাস্টেড ক্লাস হবে, এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নাই। দেখো 1 নম্বর টপিকস সারি এবং হচ্ছে অবস্থান। আমি বারবার বলছিলাম যে হচ্ছে আমরা টপিকস ওয়াইজ হচ্ছে পড়ার চেষ্টা করব। সারি এবং হচ্ছে অবস্থান, এটা হচ্ছে আমাদের 1 নম্বর টপিকস। আমি স্লাইডটা দিয়ে দিব তোমাদেরকে, তারপরে তোমরা নোট করতে পারো, তো চলো এই টপিকস থেকে আসলে কিভাবে প্রশ্ন আসে। এই টপিকস থেকে প্রশ্নগুলো হয় হচ্ছে এরকম, যে একজন মানুষ তার বাড়ি থেকে রওনা দিয়ে 20 মিটার উত্তরে গেল, 30 মিটার দক্ষিণে গেল, 20 মিটার পশ্চিমে গেল, তাহলে তার বাড়ি থেকে ডিস্টেন্স কত, বা সে কত দূরত্বে অবস্থান করতেছে, এই টাইপের প্রশ্ন হয়। আরেকটা প্রশ্ন কেমন হয়, যে হচ্ছে এরকম যে সে একটা স্থান থেকে রওনা দিয়ে 20 মিটার ডানে গেল, 20 মিটার ডানে থেকে 30 মিটার বামে গেল, ঠিক আছে, তারপরে আবার ডানে গেল, আবার বামে গেল, এই টাইপের প্রশ্নগুলো হয়। তো আদতে এগুলো হচ্ছে দেখলে খুব বেশি ইজি মনে হয়, কিন্তু পরীক্ষার হলে গিয়ে হচ্ছে একটু প্যাচ লাগে। এই কারণে আমি কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিচ্ছি, পরীক্ষার হলে গিয়ে দেখলে দেখবা যে হচ্ছে অনেক বেশি সহজ হয়ে যাবে। তো এইটাতে আসলে বেসিক কনসেপ্টের আলোচনা কম, একটু দিকগুলো মনে রাখবা, যে হচ্ছে এরকম যদি হচ্ছে দিক রিলেটেড যদি প্রশ্ন দেয়, ঠিক আছে, দিক রিলেটেড যদি দেয়, তাহলে ওই প্রশ্নের পাশে এরকম হচ্ছে উত্তর দক্ষিণ আর হচ্ছে পূর্ব আর হচ্ছে কি বলতো পশ্চিম। অনেকে যেটা করে হচ্ছে এই পূর্বটা এই পাশে লেখে, পশ্চিমটা এই পাশে লেখে, তখন কিন্তু আর হচ্ছে কি বলতো অ্যান্সার মিলবে না, যে পূর্বটা এই পাশে লেখে, পশ্চিমটা এই পাশে লেখো, তখন কিন্তু অ্যান্সার মিলবে না। এটা হচ্ছে একটা ডায়াগ্রাম। তার মানে তোমাকে যদি বলে যে এই একটা অবস্থান, এটাকে মূল বিন্দু বিবেচনা করো, ও একটা হচ্ছে মূল বিন্দু, এই বিন্দু থেকে একটা লোক হচ্ছে পূর্ব দিকে 20 মিটার গেল, এই যে পূর্ব দিকে 20 মিটার, এরপরে সে উত্তর দিকে 20 মিটার গেল, এরপর সে আবার পশ্চিম দিকে হচ্ছে 20 মিটার গেল, এরপর সে আবার হচ্ছে দক্ষিণ দিকে 20 মিটার গেল। তার মানে সেই লোকটার অবস্থান কোথায় বলতো? যেখান থেকে রওনা দিছিল হচ্ছে সেখান থেকেই, বুঝতে পারছো? যেখান থেকে রওনা দিছিল হচ্ছে সেখান থেকে। JUD ইউনিটে ফুল সিলেবাস নয়, JUD ইউনিটে শর্ট সিলেবাস, তবে ফুল সিলেবাস থেকে 2-4টা কোশ্চেন দিয়ে দেয়। ফুল সিলেবাসের যে চ্যাপ্টার গুলো আছে ওগুলো থেকে হচ্ছে কোশ্চেন গুলো সলভ করে যাবা। ওকে, আমরা ক্লাসে ফোকাস করি, এটা আমরা ডিরেক্ট হচ্ছে প্রশ্ন সলভিং এ যাব, তাহলে হচ্ছে আমাদের জন্য অনেক বেশি ইজি লাগবে। দেখো কি বলছে, যে একজন ব্যক্তি তার ভ্রমণে 8 মাইল উত্তরে, 12 মাইল পূর্বে, তারপর 12 মাইল উত্তরে যায়। সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে অবস্থান করতেছে? এটা হচ্ছে 22-23 কোশ্চেন। তাহলে সেম আমরা কি করব বলতো, এরকম করে হচ্ছে একটা ডায়াগ্রাম আঁকলাম, ঠিক আছে, মানে হচ্ছে এই যে যেটা একটু আগে শেখালাম তোমাদের। ওকে, এটা আর্ট করলাম। এবার দেখো আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই। সাপোজ হচ্ছে এইটা তার হচ্ছে অবস্থান, ঠিক আছে। দেখো স্বাভাবিকভাবে এটা আমরা কি জানি, উত্তর, তাই না? এটা হচ্ছে কি বলতো পশ্চিম, তারপরে এইটা হচ্ছে কি বলতো পূর্ব, আর এটা হচ্ছে কি বলতো দক্ষিণ। এখন এই লোকটার অবস্থান হচ্ছে এই জায়গায়। কি বলছে? একজন ব্যক্তি তার ভ্রমণে 8 মাইল উত্তরে, তার মানে এই দিকে গেছে, সাপোজ এই পর্যন্ত গেছে, এটা কত 8 মাইল উত্তরে গেছে। তারপর দেখো 12 মাইল পূর্বে গেছে, তার মানে এখান থেকে এই পর্যন্ত 12 মাইল হচ্ছে কি পূর্বে গেছে, 12 মাইল হচ্ছে পূর্বে গেছে। তারপর আবার 12 মাইল উত্তরে গেছে, তারপর দেখো আবার 12 মাইল হচ্ছে উত্তরে গেছে, 12 মাইল হচ্ছে উত্তরে গেছে। আলটিমেটলি কি বলছে দেখো তোমাদেরকে, একজন ব্যক্তি তার ভ্রমণে এইখান থেকে সে স্টার্ট করার পর হচ্ছে 8 মাইল কি উত্তরে, তার মানে এখান থেকে এই পর্যন্ত 8 মাইল উত্তরে, এরপর এখান থেকে 12 মাইল পূর্বে, পূর্ব কোন দিকে? এইদিকে 12 মাইল পূর্বে, তারপর আবার 12 মাইল উত্তরে, উত্তর কোন দিকে? উপরের দিকে 12 মাইল পূর্বে। এবার তোমাকে প্রশ্ন কি বলছে, সে শুরুর স্থান হতে কত মাইল দূরে অবস্থান করছে। তাহলে দেখো শুরুর স্থান কি বলতো, এইটা না শুরুর স্থান, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত ছিল? 8 মাইল। আর এই যে এইদিকে যে হচ্ছে সে গেল 12 মাইল, তার মানে 12 আর হচ্ছে 8 সমান কত বলতো? 20 মাইল। জাস্ট তোমাদেরকে প্রসেসটা শিখা দাও। তার মানে হচ্ছে অ্যান্সারটা কত হবে বলতো? 20 মাইল। সে হচ্ছে তার শুরুর স্থান থেকে কোথায় অবস্থান করতেছে বলতো? 20 মাইল হচ্ছে অবস্থান করতেছে। ওকে,
তারপরে দেখো আরেকটা প্রশ্ন বলছে, একজন লোক এ অবস্থান থেকে হেঁটে ডান দিকে 20 ফুট, অতঃপর বাম দিকে হচ্ছে 40 ফুট, তারপর বাম দিকে 40 ফুট, সর্বশেষ বাম দিকে 40 ফুট দিয়ে হচ্ছে বি অবস্থানে পৌঁছালো। এ এবং বি এর মধ্যকার দূরত্ব কত ফুট? এই প্রশ্নটা হচ্ছে চাইছে তোমাদেরকে। ঠিক আছে, ওকে। এবার দেখো আমরা হচ্ছে এটাকেও হচ্ছে একটু সলভ করার চেষ্টা করি। ওকে ওকে, আচ্ছা সবাই প্রথমটা বুঝতে পারছো? বুঝতে পারলে ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানা দাও তো যে প্রথমটা বুঝছো কিনা। হ্যাঁ, বুঝতে পারলে ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানা দাও যে প্রথমটা বুঝতে পারছো কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আগের প্রশ্নটায় একটা কথাবার্তা বলছে যে সেটা হচ্ছে দেখো যে দূরে অবস্থান করছে, ঠিক আছে, এখানে হচ্ছে একটু প্যাচ লাগাইছে যে দূরে অবস্থান করছে। তবে এখান থেকে একটা শিক্ষা তোমাকে নিতে হবে, সেটা হচ্ছে মনে রাখবা কোনো প্রশ্নের অ্যান্সার কখনোই হচ্ছে কি থাকে না, ব্ল্যাঙ্ক থাকে না। কোনো প্রশ্নের অ্যান্সার কখনোই ব্ল্যাঙ্ক থাকে না। তুমি যদি এটাকে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে করতে যাও, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে একটা রেখা টানলে এটার অ্যান্সারটা 23 পয়েন্ট সামথিং চলে আসবে এখান থেকে এই পর্যন্ত। কিন্তু দেখো এখানে আদতে অ্যান্সার নাই, বুঝতে পারছো, আদতে অ্যান্সার নাই। মনে রাখবা কোশ্চেনের অ্যান্সার কখনোই ব্ল্যাঙ্ক থাকে না। আচ্ছা, একজনে বলছো যে হচ্ছে একজনে বলছো হচ্ছে কি যে 8 12 প্লাস না, 8 12 + 12 কেন হবে? 8 12 + 12 কেন হবে? সে এই জায়গাটা থেকে কত দূরে অবস্থান করতেছে এটা চাইছে। তাহলে এখান থেকে সে গেছে 8 মাইল, তারপরে 8 মাইল মানে কি এখানে, তার মানে এই ডিস্টেন্সটা কত আলটিমেটলি 8 মাইল, এখান থেকে গেছে আবার 12 মাইল, তার মানে কি আলটিমেটলি ডিস্টেন্সটা 12 মাইল। এবার দেখো যদি প্রশ্নটার হচ্ছে অপশনটা যদি এরকম থাকতো 23 24 25 থাকতো, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এটাই যে পিথাগোরাসের যদি এইটা দিয়ে হচ্ছে আমরা করতাম, পিথাগোরাসের হচ্ছে তোমার যেটা সূত্র সেটা দিয়ে যদি হচ্ছে করতাম, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে 23 আসতো। কিন্তু দেখো ওইটা দিয়ে করলে অ্যান্সারটা হচ্ছে মিলবে না, ওইটা দিয়ে করলে অ্যান্সার মিলবে না। আর সবসময় মনে রাখবা যে পরীক্ষায় কখনোই কোনো উত্তর হচ্ছে ব্ল্যাঙ্ক থাকে না, কখনোই কোনো উত্তর ব্ল্যাঙ্ক থাকে না। অবশ্যই যে প্রশ্ন করে সে একটা অ্যান্সার সেট করে দেয়। তাহলে এই প্রশ্নের ভাইব দেখলে তুমি অলরেডি বুঝতে পারতেছো যে এই প্রশ্নটার জন্য অ্যান্সার কি, ডি সেট করা। এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে ডি সেট করা। সো এইভাবে হচ্ছে এটা অ্যান্সার করে দিবা। ওকে, এবার আসো, একজন লোক এই অবস্থান থেকে ডান দিকে 20 ফুট। এখন মনে করো এটা তুমি যে কোনো ভাবে বিবেচনা করতে পারো। এটা সাপোজ হচ্ছে তার এই অবস্থান, ঠিক আছে, এই অবস্থান মনে করো এরকম ভাবে দাঁড়া আছে, এই যে আমি যেভাবে দাঁড়া আছি, তাহলে ডান দিক কোন দিকে? এইদিকে, আমি হাত দিয়ে যেদিকে দেখাচ্ছি। তাহলে এই অবস্থান থেকে ডান দিকে 20 ফুট, এই যে সাপোজ হচ্ছে 20 ফুট গেল। তার মানে এবার সে কিভাবে দাঁড়া আছে? এইভাবে দাঁড়া আছে, ঠিক আছে। এবার সে কিভাবে দাঁড়া আছে? এইভাবে দাঁড়া আছে। এবার বাম দিকে 20 ফুট 40 ফুট, এবার বাম কোন দিকে? এই দিকে। তার মানে দেখো এই দিকে হচ্ছে সে গেল কত? 40 ফুট, ঠিক আছে। তারপর বলছে তারপর বাম দিকে 40 ফুট, ঠিক আছে। তারপর আবার হচ্ছে এই বাম দিকে আসছে, তার মানে কি এই যে এখানে যে লোকটা দাঁড়া আছে অবশ্যই এইভাবে, সে এইভাবে বাম দিকে কত? আবার হচ্ছে 40 ফুট, 40 ফুট। তারপরে দেখো বলছে সর্বশেষ বাম দিকে 40 ফুট, সর্বশেষ হচ্ছে কি বলতো, বাম দিকে হচ্ছে 40 ফুট গিয়ে হচ্ছে শেষ করছে। তার মানে প্রথম থেকে আবার একটু বোঝার চেষ্টা করো কি বলছে। যে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি যে শুরু থেকে যদি আবার দেখো, এটা তার অবস্থান। সাপোজ মনে করে যে আমি যে মুখ করে দাঁড়ায় আছি, এইদিকে হচ্ছে মুখ করে সে দাঁড়ায় আছে। এখান থেকে হেঁটে সে ডান দিকে কত ফুট গেছে? 20 ফুট। তার মানে মনে করো এইটা হচ্ছে 20 ফুট, ঠিক আছে, এইটা হচ্ছে 20 ফুট। ওকে, অতএব বাম দিকে 40 ফুট, অতএব হচ্ছে কি বাম দিকে 40 ফুট, মানে এইভাবে দাঁড়া আছে। তার মানে বাম কি এইদিকে, তার মানে এইদিকে সে কত গেছে? 40 ফুট, ঠিক আছে। এইদিকে সে কত গেছে বলতো? 40 ফুট,
ওকে, ভালো কথা। এবার দেখো এই জায়গায় আসার পর সে আবার 40 ফুট গেছে। এই জায়গায় আসার পর দেখো বাম দিকে কত ফুট গেছে, 40 ফুট। তার মানে এই দিকে হচ্ছে সে কত আসছে, 40 ফুট আসছে। ঠিক আছে, 40 ফুট আসছে। তারপরে আবার বলছে সর্বশেষ বাম দিকে 40 ফুট দিয়ে বি অবস্থানে পৌঁছালো। তার মানে এখানে সে এইভাবে দাঁড়া আছে, এখান থেকে এবার আবার এদিকে যাবে, মানে কি নিচের দিকে এই যে হচ্ছে এখানে আসলো, নিচের দিকে এখানে আসলো। কত ফুট আসলো বলতো, 40 ফিট আসলো। ঠিক আছে, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করছে এইটুকু ডিস্টেন্স কত। তাহলে খেয়াল করো তো, এই টোটালটা যদি 40 ফিট হয়, এই টোটালটা যদি 40 ফিট হয় আর এইটা যদি 20 ফিট হয়, তাহলে এইটুকু কত হবে, 20 ফিট হবে। এইটুকু কত হবে বলো তো, 20 ফিট হবে। এটুকু কত হবে, 20 ফিট হবে। আশা করি কিছুই বোঝা নাই। আচ্ছা, আবার বোঝার চেষ্টা করো, একটা আমার মুভমেন্টটা খেয়াল করো, আমার মুভমেন্টটা খেয়াল করো। এটা হচ্ছে একটা প্লেস, তুমি এদিকে মুখ করে দাঁড়া আসো, তোমাকে কি বলছে, ডান দিকে হচ্ছে 20 ফুট যাবা। তার মানে এখান থেকে এই ডান দিকে 20 ফুট গেলা। ঠিক আছে, এবার তুমি দাঁড়া আসো কিভাবে, এইভাবে, আমি যেভাবে দাঁড়া আছি এইভাবে দাঁড়া আসো। এবার তোমাকে বলছে বাম দিকে 40 ফুট, তাহলে আমার বাম কি এইদিকে। তার মানে এই দিকে কত ফুট গেছো, 40 ফুট গেছো, এটা সাপোজ 40 ফুট হচ্ছে গেছো। এবার তুমি দাঁড়া আসো কি এইদিকে, ঠিক আছে এইদিকে। এবার তোমাকে বলছে যে এবার তোমাকে বলছে তুমি আবার বাম দিকে 40 ফুট গেছো, তার মানে এবার আমার বাম কি এইদিকে। তার মানে এইদিকে আবার হচ্ছে 40 ফুট গেছো, তাই না, আবার হচ্ছে 40 ফুট গেছো। ওকে, ভালো কথা। তারপরে দেখো হচ্ছে এবার তুমি দাঁড়া আছো কি এইভাবে। এবার তোমাকে বলছে তুমি আবার বাম দিকে হচ্ছে হচ্ছে আবার বাম দিকে হচ্ছে কি 40 ফুট গেছো। তার মানে এখান থেকে এইটুকু হচ্ছে কি আবার তুমি আসছো 40 ফুট। এবার দেখো এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। তাহলে এখান থেকে এইটুকু কত, 20 ফিট হবে, কারণ এই টোটালটা 40 আর এইটা 20, এইটা 20 ফুট হবে। দ্যাটস ইট, এটাই। আচ্ছা, এই দুইটা টাইপের। আর লাস্ট একটা টাইপ, এই টাইপের প্রশ্ন আসে কিন্তু হচ্ছে এটা কম আসে আর কি। এটা হচ্ছে কম আসে। দেখো কি বলছে, রাবে একটা বালিকা শ্রেণীর যে কোনো প্রান্ত থেকে একাদশ অবস্থানে আছে, শ্রেণীতে মোট বালিকার সংখ্যা কত। প্রথম থেকেও একাদশ, শেষ থেকেও একাদশ। তার মানে দেখো সে এইটা এই অবস্থানে আছে, তার সামনে আছে কতজন, 10 জন, তার পিছেও আছে কতজন, 10 জন। তার মানে টোটাল ছাত্র সংখ্যা কত, তার মানে টোটাল ছাত্র সংখ্যা কত, 10, 11 আর 20 কত বলতো, 21। এই হচ্ছে 21 জন। এই যে আমরা যে সারি এবং অবস্থান যে টপিকসটা দেখলাম, এই সারি এবং অবস্থান টপিকস থেকে সাধারণত এই টাইপের কোশ্চেন আসে। এর বাইরে হচ্ছে সারি অবস্থান টপিকস থেকে সাধারণত প্রশ্ন আসে না। ওকে, তাহলে হচ্ছে টপিক 1 ক্লিয়ার। সবাই ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং হচ্ছে কমেন্ট করে জানায় দাও যে হচ্ছে সবাই ক্লিয়ার কিনা। সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা, ওকে ওকে। এবার আসো সাংকেতিক বিন্যাস এবং হচ্ছে পুনর্বিন্যাস, এটা একটু ঝামেলা করে। এটাতে আসলে কি জানো, তোমাদেরকে হচ্ছে এবিসিডি শিখতে হবে। এবিসিডি, এটা হচ্ছে সিকোয়েন্সটা মনে রাখতে হবে, সিকোয়েন্সটা মনে রাখতে হবে। সিকোয়েন্সটা কি কিভাবে মনে রাখবা, সোজা মনে রাখতে হবে, তারপরে হচ্ছে উল্টা মনে রাখতে হবে, ঠিক আছে, তারপরে হচ্ছে এদের অবস্থানটা জানতে হবে, এদের অবস্থানটা জানতে হবে। যেমন দেখো যে আমরা যদি বলি ডি এর অবস্থান কত, 4, ডি এর অবস্থান যদি কত বলি বলো তো 4। তার মানে আমাকে সিকোয়েন্স জানতে হবে এ বি সি ডি থেকে এক্স ওয়াই জেড পর্যন্ত, আবার উল্টা দিক থেকেও জানতে হবে। তারপরে হচ্ছে কি অবস্থানগুলো জানতে হবে, যে কার অবস্থান হচ্ছে কত, ঠিক আছে, কার অবস্থান হচ্ছে কত, এটা হচ্ছে জানতে হবে। তাহলে দেখো অবস্থান, ডি এর অবস্থান কত বলতো, 4। তারপরে এখান থেকে আরো কিছু টাইপের হচ্ছে প্রশ্ন আসে, আমরা দেখব যে প্রশ্নগুলো হচ্ছে এরকম, যে একটা ভ্যালু দিয়ে দেয় যে এ বি সি ডি ইকুয়াল এরকম, সাপোজ মনে দিল 5, 9, 2, 3 এরকম হচ্ছে দিল। দেওয়ার পর তোমাকে যদি বলে বি আর ডি ইকুয়াল তাহলে কত, তাহলে বি এর জন্য এখানে কত 9, ডি এর জন্য কত 3, তার মানে 9, 3 এরকম হচ্ছে দেয়। বুঝতে পারছো, এই বেসিক কনসেপ্ট গুলো হচ্ছে একটু দেয়। 3 নাম্বারটা আবার কেন বুঝাবো রে ভাই, এত এত হইলে তো হবে না। আবার দেখে নিবা কি বলছে, রাবেয়া একটি বালিকা শ্রেণীর যে কোনো প্রান্ত থেকে একাদশ অবস্থান, শুরু থেকেও সে একাদশ, শেষ থেকেও একাদশ।
তাহলে তার সামনে আছে কতজন 10 জন, পেছনে আছে কতজন 10 জন, আর সে আছে তার মানে তার সামনে 10 পেছনে 10 20, আর সে তার মানে কত 21, এই হচ্ছে 21 জন। ওকে, তাহলে এবার আসো যে এখানে আমরা কি কি জানলাম, যে সিকোয়েন্সটা জানতে হবে, সোজা জানতে হবে, উল্টা জানতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার অবস্থানগুলো জানতে হবে, কার অবস্থান কেমন, তারপরে এরকম ভ্যালু আকারে দিতে পারে, এটা রিয়েল ভ্যালু না, এটা অবস্থান ভিত্তিক ভ্যালু না, এটা এমনি হচ্ছে র্যান্ডম একটা ভ্যালু বসায় দিছে, এটা ইকুয়াল কত, এই টাইপের জিনিসগুলো জানতে হবে। চলো আমরা প্রশ্নগুলো সলভ করলে ক্লিয়ার হতে পারবো। দেখো এখানে কি বলছে, এ বি সি ইকুয়াল হচ্ছে এক্স ওয়াই জেড, তবে জি আই ভিবি ইকুয়াল কত, ঠিক আছে। জি আই ভিবি ইকুয়াল কত, দেখো কি বলছে, এ বি সি ইকুয়াল হচ্ছে এক্স ওয়াই জেড, তবে জি আই ভিবি ইকুয়াল হচ্ছে কত, ঠিক আছে। ওকে, যে জি আই ভিবি ইকুয়াল কত, প্রথমেই তুমি এটাকে অপশনকে হচ্ছে ফালায় দিতে পারো। খেয়াল করো শেষের দুইটা বর্ণ এক, তার মানে অপশনেও যে অ্যান্সার হবে তাদের শেষের দুইটা বর্ণ এক হওয়া লাগবে, তার মানে হয় সি অ্যান্সার অথবা কি ডি অ্যান্সার, এটা বাদ এটা বাদ, ঠিক আছে। শেষের দুইটা বর্ণ কি হবে, এক হবে, যেহেতু আগে এক পরেও এক হবে, তাহলে সি অ্যান্সার, এবার হচ্ছে ডি অ্যান্সার। ওকে, এবার হচ্ছে তুমি গবেষণা করো যে হচ্ছে এখানে আসলে কিভাবে নিছে এ বি সি, দেখো তার মানে এটাকে যদি তুমি ভেঙে লেখো, এ ইকুয়াল হচ্ছে এক্স, বি ইকুয়াল হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে সি ইকুয়াল হচ্ছে কি বলতো জেড, সি ইকুয়াল হচ্ছে কি লিখছে বলতো জেড হচ্ছে লিখছে, বুঝতে পারছো, লিখছে। কিন্তু এখানে একটা কাহিনী করছে, কাহিনীটা কি, তুমি যদি এ যদি প্রথম বর্ণ হয় তাহলে লাস্ট বর্ণটা কত জেড, ক্লিয়ার। এবার আসো বি যদি দ্বিতীয় বর্ণ হয় তাহলে দ্বিতীয় বর্ণটা কত বলতো, জেড এর আগে কি ওয়াই, ঠিক আছে। তারপরে দেখো সি যদি তৃতীয় বর্ণ হয় তাহলে শেষ থেকে 3 নম্বর বর্ণটা কত এক্স। তার মানে এই যে যে তিনটা বর্ণ, এই তিনটা বর্ণকে নিছে, নেওয়ার পর তারা আবার কি করছে, দেখো এই তিনটাকে হচ্ছে উল্টা লিখছে, ঠিক আছে। তিনটাকে কি উল্টা লিখছে, যদি স্বাভাবিকভাবে লিখতো এ বি সি ইকুয়াল, তাহলে লেখা লাগতো জেড ওয়াই এক্স, দেখো তারা জেড ওয়াই এক্স না লিখে এটা কি লিখছে এক্স ওয়াই জেড, তাই না। তার মানে কি আবার তারা উল্টা দিক থেকে লিখছে। ওকে, এবার তুমি বিবেচনা করো যে জি, ঠিক আছে, জি, জি কি সপ্তম, জি কি সপ্তম, এ বি সি ডি ই এফ জি, জি এর অবস্থান কি সপ্তম, ঠিক আছে। এবার খেয়াল করো উল্টা দিক থেকে সপ্তম বর্ণটা আসলে কি, উল্টা দিক থেকে হচ্ছে সপ্তম বর্ণটা হচ্ছে আসলে কি, ঠিক আছে, হচ্ছে উল্টা দিক থেকে সপ্তম বর্ণটা হচ্ছে আসলে কি, দেখো তো তাহলে হিসাব করো, যে তুমি যদি এ বি সি ডি হচ্ছে চলে যাইতে হবে আবার তোমাদেরকে, যে হচ্ছে এ বি সি ডি যে পড়তা সেই প্যাটার্নে হচ্ছে আবার তোমাদেরকে হচ্ছে ফিরে যাইতে হবে, ব্যাপারটা হচ্ছে আর কি এরকম। ওকে, এবার দেখো তুমি যদি একটা বর্ণ মিলাইতে পারো তাহলে আনসার মিলে যাবে, বাকিগুলো মেলানোর দরকার নাই। দেখো এখানে কি টি আর ই আছে, এফ আর ই আছে, তাই না। তাহলে তুমি একটা বর্ণকে মিলাও, একটা বর্ণকে মিলাইলে হচ্ছে তোমার হচ্ছে অ্যান্সারটা মিলে যাবে। তাহলে উল্টা দিক থেকে সপ্তম বর্ণ হচ্ছে সম্ভবত টি, ঠিক আছে, সপ্তম বর্ণটা হচ্ছে কি বলতো টি। তারপর হচ্ছে আই, আয়ের অবস্থান হচ্ছে কি নবম, তাহলে শেষ দিক থেকে নবম কি আর, ঠিক আছে, শেষ দিক থেকে নবম কি বলতো আর। তারপরে হচ্ছে আবার তুমি চিন্তা করো যে ভি, ভি এর অবস্থান কত বলতো, ভি এর অবস্থান হচ্ছে তোমার কত, যে তোমার ভি এর অবস্থান হচ্ছে 22, তাহলে শেষ দিক থেকে 22 কত বলতো ই। তার মানে দেখো যে আলটিমেটলি হচ্ছে আমরা যদি এটাকে মিলাইতাম, ঠিক আছে, এটাকে মিলাইতাম তাহলে ই ই, ঠিক আছে, আর টি এটা হওয়ার কথা, ই ই আর টি, কারণ এখানে কি হচ্ছে উল্টা লিখছে, এখানে কি লিখছে এক্স ওয়াই জেড, কিন্তু তুমি যদি গতানুগতিক ভাবে চিন্তা করো, ঠিক আছে, এর জন্য হচ্ছে এখানে কি লিখছে এক্স লিখছে, কিন্তু এ হচ্ছে প্রথম, এক্স কি প্রথম, এক্স প্রথম না, ঠিক মানে এক্স হচ্ছে লাস্ট না, লাস্ট কি জেড, মানে এখানে তারা এক্স ওয়াই জেড লিখে এটাকে হচ্ছে মানে জেড ওয়াই এক্স লিখে এটাকে আবার উল্টা দিক থেকে লিখছে এক্স ওয়াই জেড। তাহলে তুমি যেটা পাইলা টি আর ই, তাহলে এটাও কি উল্টা দিক থেকে লেখা উচিত ছিল ই ই আর টি, ই ই আর টি, কিন্তু দেখো অপশনে কোথাও ই আর টি নাই, অপশনে কোথাও কি নাই বলতো ই ই আর টি নাই, ই আর টি নাই, ঠিক আছে, ই আর টি নাই, তাহলে অ্যান্সার কি হবে, এই যে সি নাম্বারটা হবে, ঠিক আছে। প্রশ্নে একটু অসঙ্গতি আছে আর কি,
প্রশ্নে হচ্ছে একটু অসঙ্গতি আছে। এই অসঙ্গতিটা কোথায়, যে এটা যদি এইভাবে লিখতো এ বি সি ইকুয়াল টু হচ্ছে z2ix, তাহলে কোনো ঝামেলাই থাকতো না, সুন্দর করে মিলে যেত। তাহলে এটা ইকুয়াল হচ্ছে কি 3, বুঝতে পারছো? একটু ঝামেলা আছে। ওকে, তারপরে আসো যে তারিন ইকুয়াল 98726, তাহলে হচ্ছে ও তারিন না, ট্রেন। ঠিক আছে, ট্রেন ইকুয়াল হচ্ছে কি বলতো 98726, আর তারিন ইকুয়াল হচ্ছে কত? ঠিক আছে, তারিন ইকুয়াল হচ্ছে কত? তুমি জাস্ট একটা সংখ্যাকে হচ্ছে বিবেচনা করো। যদি তুমি দেখো আয়ের ভ্যালু কি 2 অবস্থানগত ভাবে হচ্ছে তোমার হচ্ছে আয়ের অবস্থানগত ভ্যালু কি 2 না। তার মানে এখানে কি ইউজ করছে, তারা র্যান্ডম একটা নাম্বার ইউজ করছে। তার মানে টি এর ভ্যালু কত 9, আর এর ভ্যালু কত 8, এর ভ্যালু কত 7, আয়ের ভ্যালু কত 2, এন এর ভ্যালু কত 6। এবার এখানে কি চাইছে তারিন, তাহলে টি কত 9, এ কত 7, 9 7। আচ্ছা, তার মানে এই অপশনটা অলরেডি বাদ, এই অপশনটা অলরেডি বাদ। তারপরে দেখো আর এর ভ্যালু কত 8, 978, তার মানে এই অপশনটাও বাদ। তারপরে কি আয়ের ভ্যালু কত 2, ঠিক আছে, তার মানে এটাও বাদ। তাহলে হচ্ছে বি অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি বলতো বি। অ্যান্সারটা কি হবে বলতো বি। হ্যাঁ ওকে, অ্যান্সারটা হচ্ছে কি বি। তবে ওদের গতবারের কোশ্চেনে অনেক ভুল পাইছি আমি। এখানে আরেকটা প্রশ্ন আমি হুবহু তুলছি, ঠিক করে তুলি নাই, তোমাদেরকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি। এবার আসো সুপার ইকুয়াল 79, তাহলে সুপ্রিম ইকুয়াল 97, তাহলে লেবার ইকুয়াল হচ্ছে কত? খেয়াল করো তো, এটা কোনোভাবে কি 79 কিভাবে আসে? এটা একটু চিন্তা করার চেষ্টা করো যে SUPER কোনোভাবেই কিন্তু কি হয় না বলতো 70। তুমি যদি হচ্ছে সংখ্যাগুলোকে চিন্তা করো যে হচ্ছে এস, তারপরে হচ্ছে ইউ, তারপরে হচ্ছে তোমার হচ্ছে ই আর, যেমন হচ্ছে এস এর অবস্থানগত ভ্যালু হচ্ছে 19, ঠিক আছে, এস এর অবস্থানগত ভ্যালু হচ্ছে কি 19, উল্টা দিক থেকে চিন্তা করলে সম্ভবত 6 বা 8 হবে, 6 বা 8 হবে। তার মানে এটাকে কোনোভাবে দেখবা 79 করা যায় না। তাহলে 79টা আলটিমেটলি কিভাবে করছে? এদের প্রত্যেকটার অবস্থান লেখছে SUPER, এস এর অবস্থান কত বলতো 19, তাহলে ইউ এর অবস্থান কত 21, পি এর অবস্থান কত 16, ই এর অবস্থান 5, আর এর অবস্থান কত বলতো, আর এর অবস্থান হচ্ছে 18। তার মানে আমরা সংখ্যা পাচ্ছি 19, 21, 16, 5, 18। এদেরকে যোগ করছে, দেখো 19 আর 21 কত 40, 56, 61 আর হচ্ছে 79। তার মানে এদেরকে কি করছে বলতো যোগ করছে, যোগ করেও না 79, পরেরটার দেখার দরকার নাই, এটাও সেম কাজ করছে। তার মানে এদের ভ্যালুগুলাকে বের করে তোমরা যোগ করো। তাহলে এবার তোমরা কমেন্ট করো দেখি, এদের ভ্যালুগুলা বের করো, এদের ভ্যালুগুলা বের করো। আচ্ছা, এদের ভ্যালুগুলা বের করো। দেখো এল এর ভ্যালু কত 12, এর ভ্যালু কত 1, বি এর ভ্যালু কত 2, তারপরে হচ্ছে ও এর ভ্যালু কত তোমার 15, ইউ এর ভ্যালু কত, এই যে ইউ এর ভ্যালু এখানে বের করছিলাম 21, আর এর ভ্যালু কত 18, ঠিক আছে। এইটাকে হচ্ছে যোগ করলে 13, 15, 15, 15, 30, 30 আর 21, 51, 51 আর হচ্ছে 18, তার মানে হচ্ছে 69। তার মানে অ্যান্সারটা কি আসবে বলতো 69। হ্যাঁ, পজিশন যোগ করে, পজিশন যোগ করে, তাহলে দেখো কি 69। শেষ, সহজ হিসাব। ওকে, এবার আসো বায়োলজি এর কোড হচ্ছে বায়োলজি ইকুয়াল এইটা, তাহলে ফিজিক্স এর কোড কি? ঠিক আছে, এবার চিন্তা করো তো এইটা আসলে কিভাবে লিখছে। দেখো বায়োলজি, তার মানে বি ইকুয়াল কি লিখছে এইচ লিখছে, আই ইকুয়াল কি লিখছে ও লিখছে, ও ইকুয়াল কি লিখছে ইউ লিখছে, তাই না? তারপরে এল ইকুয়াল কি লিখছে আর লিখছে, তারপরে ও ইকুয়াল কি লিখছে ইউ লিখছে, জি ইকুয়াল কি লিখছে এম লিখছে, ওয়াই ইকুয়াল কি লিখছে ই লিখছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে লিখছে। এবার দেখো যে আসলে এটি কিভাবে লিখছে, একটু চিন্তা করো। দেখো তো বি 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 এর পর
সি ডি ই এফ জি এইচ, তার মানে 6 নম্বর বর্ণ। বি এর পর 6 নম্বর বর্ণ হচ্ছে কি এইচ। তারপরে আই এর পর চিন্তা করো, আই গেল জে কে এল এম এন ও, তার মানে আই এর পরে 6 নম্বর বর্ণ হচ্ছে কি ও। তার মানে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে হচ্ছে কি এখানে যে প্রত্যেকটা বর্ণ লিখছে হচ্ছে 6টা ডিস্টেন্স, 6 ডিস্টেন্স রেখে হচ্ছে বর্ণগুলো লিখছে। যে বি এর পরে 6টা চিন্তা করলে এইচ আসবে, আই এর পরে 6টা চিন্তা করলে ও আসবে, ও এর পরে 6টা চিন্তা করলে ইউ আসবে। ওকে, এবার তাহলে সেম এখানে ফিজিক্সের ক্ষেত্রে হচ্ছে সেম কাজ করে দাও। যে পি, দেখো এটা যদি তুমি একটা বের করতে পারো আনসার মিলে যাবে, একটা জাস্ট একটা বের করতে পারলে আনসার মিলে যাবে পি। তাহলে কিউ আর এস টি ইউ ভি, তার মানে ভি দিয়ে যেটা শুরু হবে সেটা আনসার। এই দেখো ভি দিয়ে যেটা শুরু হবে সেটা হচ্ছে কি আনসার, ভি দিয়ে যেটা শুরু হবে সেটা হচ্ছে কি বলতো আনসার। তাহলে দেখো যে ভি দিয়ে আসে কয়টা, একটা, বাকিগুলো আর দেখার দরকার নেই। ভি দিয়ে আসে একটা, তার মানে হচ্ছে এটা আনসার, তার মানে 6টা পরে। ওকে, এবার আসো মানডে এর কোড জে আই কে এক্স ভি, তাহলে উইজার্ডের কোড কোনটি হবে? ঠিক আছে, উইজার্ডের কোড হচ্ছে কোনটি হবে। এই জায়গাতে হচ্ছে একটু ভুল আছে, যেমন আমি তোমাদেরকে ভুলটা বের করে দিচ্ছি। এম, তাহলে এম ইকুয়াল কি লিখছে জে, তাহলে চিন্তা করো তো এম ইকুয়াল জে, তার মানে হচ্ছে এম জে হচ্ছে এম ইকুয়াল কি লিখছে বলতো, হচ্ছে এম ইকুয়াল কি লিখছে জে। তারপরে দেখো আমরা লিখে নেই আগে ও ইকুয়াল কি লিখছে আই, এন ইকুয়াল কি লিখছে কে, তাই না? তারপর হচ্ছে তোমার ডি ইকুয়াল কি লিখছে এ, এ ইকুয়াল কি লিখছে এক্স, তারপরে ওয়াই ইকুয়াল কি লিখছে ভি। দেখো এই জায়গায় আসলে প্যাটার্নটা কিভাবে নিছে একটু খেয়াল করো। এম ইকুয়াল জে, তার মানে জে আগে না এম আগে? অবশ্যই হচ্ছে জে আগে, তার মানে কি উল্টা দিক থেকে নিছে। আমরা যদি পড়ি জে কে এল এম, ঠিক আছে, এল এম জে কে এল এম, তার মানে কি এম এর 3টা বর্ণের আগে চিন্তা করছে। তাহলে এম এর আগে 3 নম্বরে কোনটা আছে জে। ওকে, এটাতে আমরা একটু পরে আসতেছি, ঝামেলা আছে। এবার আসো এন এর 3টা আগে কি আছে কে এল এম এন, তার মানে এন এর 3টা আগে কি আছে কে। ওকে ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার ডি এর 3টা আগে কি আছে এ বি সি ডি, এটা ডি, ডি এর 3টা আগে কি আছে এ। ওকে এ, ঠিক আছে, তার মানে এখানে যে বর্ণটা ইউজ করা হয়েছে তার হচ্ছে 3টা আগেরটা দেওয়া হয়েছে, 3টা আগেরটা দেওয়া হয়েছে, 3টা আগেরটা দেওয়া হয়েছে। কিন্তু দেখো এইটা মিলবে না, এইটা মিলবে না। ও এর 3টা আগে কি হবে বলতো, ও এর 3টা আগে তো হচ্ছে এল হবে, যেমন এল এম এন ও, ও এর 3টা আগে কি হবে এল হবে। কিন্তু দেখো এল না দিয়ে কি লিখছে আই লিখছে, এটা বেসিক্যালি টাইপিং মিস্টেক। এল আর আই কাছাকাছি, ঠিক আছে, স্মল লেটারে কাছাকাছি, এখানে ও এর জায়গায় হচ্ছে এল ধরতে হবে। যদি তুমি হচ্ছে ও এর জায়গায় এল চিন্তা করো তাহলে অ্যান্সারটা মিলে যাবে, এটা হচ্ছে ব্যাড লাক, তাহলে অ্যান্সারটা মিলে যাবে। সেই ক্ষেত্রে অ্যান্সারটা হবে হচ্ছে, মানে এটা তো চিন্তা করার দরকার নাই, এখান থেকে তুমি পেয়ে গেছো যে 3টা আগেরটা নিছে। তাহলে ডাব্লিউ এর 3টা আগে খেয়াল করো, একটা অপশন মিললে আনসার মিলে যাবে। ডাব্লিউ এর 3টা আগে কি বলতো, ডাব্লিউ এর 3টা আগে কি এস টি ইউ ভি ডাব্লিউ, তাই না? তাহলে ডাব্লিউ এর 3টা আগে কি আছে টি আছে, টি। তাহলে দেখো তো টি কোনটার মধ্যে আছে, একটার মধ্যে। টি কোনটার মধ্যে আছে বলতো, হচ্ছে টি কোনটার মধ্যে আছে একটার মধ্যে আছে, তার মানে এটা অ্যান্সার। আর বাকিগুলাই তো হচ্ছে টি নাই, দেখো বাকিগুলাই টি নাই, তাহলে ডাব্লিউ এর 3টা আগে কি আছে টি, তার মানে টি কোনটার মধ্যে আছে একটার মধ্যে আছে, দ্যাটস ওয়াই হচ্ছে টি অ্যান্সার। ওকে, এটা গেল। ওকে, এই পর্যন্ত এই টাইপেরই আসবে, তোমরা কোশ্চেন ব্যাংক খুলে দেখবা এই টাইপের হচ্ছে কোশ্চেন আসবে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানা দাও, ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানা দাও। আর মাত্র 2টা টপিকস আছে, এগুলোর জন্য আহামরি কিছু করতে হবে না। এই যে আমি যে টপিকস গুলো হচ্ছে পড়ায় দিচ্ছি, এবার কোশ্চেন ব্যাংকটা সলভ করো, দেখবা ঘুরে ফিরে এগুলোই আছে। কোশ্চেন ব্যাংকটা সলভ করো, ঘুরে ফিরে দেখবা হচ্ছে এগুলোই পাবা, তাহলেই হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে তোমরা ক্লিয়ার কিনা। ওকে ওকে, ক্লিয়ার। আচ্ছা, এবার আসো ঘড়ি। ঘড়ি নিয়ে আছে আমরা কথাবার্তা বলি, আমরা একদম প্রশ্ন থেকে যাই তাহলে সহজ হবে। যে দেখো ঘড়িতে এখন 8টা বাজে, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত, কোণ নির্ণয় করতে বলছে। ঘড়িতে এখন 8টা বাজে, শোনো
ফর্মুলাটা হচ্ছে এরকম 11 ইন্টু এম মাইনাস 60 ইন্টু এইচ বাই হচ্ছে 2 এটা মডুলাস। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। এটা হচ্ছে কি ফর্মুলা 11 ইন্টু এম মানে হচ্ছে মিনিট, কয় মিনিট, মাইনাস 60 ইন্টু আওয়ার কত ঘন্টা, বাই হচ্ছে 2। তাহলে এবার দেখো যে ঘড়িতে এখন কয়টা বাজে, 8টা বাজে। 8টা মানে কি ঘন্টার কাঁটা, তাই না? ঠিক আছে, ওকে। তাহলে দেখো যে 8টা বাজে, 8টা মানে কি ঘন্টার কাঁটা, তার মানে মিনিটের কোনো কিছু দেওয়া নেই, তার মানে মিনিট বাদ। তাহলে দেখো 60 ইন্টু হচ্ছে 8 বাই হচ্ছে 2। তাহলে 60 ইন্টু 8 মানে কত, 480। 480 বাই 2 240। ঠিক আছে, 240। এবার দেখো অ্যান্সার আসছে কত, 240। মনে রাখবা যে যদি কোণের পরিমাণটা 180 ডিগ্রি এর বেশি হয়, যে তুমি এভাবে ক্যালকুলেশন করে দেখলা যে কোণের পরিমাণটা যদি 180 ডিগ্রি এর বেশি হয়, তাহলে 360 থেকে হচ্ছে মাইনাস দিবা। তাহলে 360 থেকে 240 মাইনাস দিলে কত, 120। এ দেখো 120 অ্যান্সার। তাহলে এটাই হচ্ছে ফর্মুলা, যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণ নির্ণয়। যদি এখানে মিনিট দেওয়া থাকতো তাহলে এখানে মিনিটটা দিয়ে ক্যালকুলেশন করতে হয়। যে পরেরটাতে সম্ভবত আছে যে 2:15 সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এটা অ্যান্সার করো। ওকে, এইটা অ্যান্সার করো, এইটা অ্যান্সার করো, এইটা অ্যান্সার করো। এখানে খুব মজার মজার জিনিস আছে, লাস্ট ইয়ারে খুব মজার মজার জিনিস দিছে। ওকে, এটা অ্যান্সার করো, দ্রুত দ্রুত দ্রুত, এটা অ্যান্সার করো। সবচেয়ে কঠিন লাগে তোমাদেরকে হচ্ছে পঞ্জিকা, ওই যে বার নির্ণয়টা কঠিন লাগে। আজকে ইনশাল্লাহ হচ্ছে আমরা পানি পানি হচ্ছে করে দিব। ঠিক আছে, ইনশাল্লাহ হচ্ছে পানি পানি করে দিব। আচ্ছা, এটা অ্যান্সার করো। 10 2:15 সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণ কত ডিগ্রি, তার মানে কি ফর্মুলা 11 ইন্টু 15 মাইনাস 60 ইন্টু হচ্ছে কত 2 বাই হচ্ছে 2। তাহলে 11 ইন্টু 15 তার মানে কত আসবে, 11 15 165। 165 মাইনাস হচ্ছে 120 বাই হচ্ছে 2। তার মানে 165 45 45 বাই হচ্ছে কত 2। 45 2 দিয়ে ভাগ করলে 22.5। অ্যান্সার হচ্ছে বি। অ্যান্সার হচ্ছে কি বলতো, বি 22.5। অ্যান্সার হচ্ছে কি বলতো, বি 22.5। এবার এখানে যদি সাপোজ মনে করো এটা ক্যালকুলেশন করে, তোমার ক্যালকুলেশন করে হচ্ছে 200 আসছে, তখন তুমি কি করতা বলো তো? এটা ক্যালকুলেশন করে হচ্ছে 200 আসছে, তখন তুমি কি করতা বলো? যদি দেখো যে ক্যালকুলেশন করে 200 আসছে, তাহলে তুমি কি করতা? 360 থেকে 200 মাইনাস করে দিতা, তাই না? 360 থেকে 200 মাইনাস করে দিতা, তাহলে হচ্ছে তোমার হচ্ছে কি হয়ে যেত, 360 থেকে 200 মাইনাস করে দিলে কি হয়ে যেত বলো তো, 160 হয়ে যেত। ওকে ওকে, এবার আসো কোন ঘড়িটি হাফ পাস্ট 5 নির্দেশ করছে, এটা লাস্ট ইয়ারের কোশ্চেন। কোন ঘড়িটি হাফ পাস্ট 5? আচ্ছা বলো তো, হাফ পাস্ট 5 এটা কথাটার অর্থ কি বলো? হাফ পাস্ট 5 বলো, এটা কত? হাফ পাস্ট 5। আচ্ছা, এটা মনে হয় দেখা যাচ্ছে না একটু, না? আচ্ছা আমি একটু বলে দিচ্ছি, হাফ পাস্ট 5, হাফ হাফ মানে কি অর্ধেক, তাই না? পাস্ট 5 5-এর পরে, তার মানে হচ্ছে 5:30। 5:30 কোথায় 5:30 আছে দেখো তো, কোথায় 5:30 আছে? এই যেটা 5:30, 5:30, হ্যাঁ 5:30। তারপরেরটা আসো 20 to 3। হ্যাঁ, এটা একটু পেঁচানো, বলো। এটা দেখা যাচ্ছে, ছবি দেখা যাচ্ছে। 20 to 3, 20 to 3 বলো, বলো 20 to 3 এটা কি হবে? 20 to 3 বলো, 20 to 3।
12 নাম্বারটা বলো, কোন ঘড়িতে 20 to 3? আচ্ছা, এইরকম যদি ভাষাটা থাকে, এই ভাষার অর্থ হচ্ছে 3টা বাজতে আরো 20 মিনিট লাগে। কি বলছি বলো তো, 3টা বাজতে 20 মিনিট লাগে এই ভাষাটার অর্থ। তার মানে কত, 2টা 40 বাজে। এবার খেয়াল করো 2টা 40 কই বাজে আলটিমেটলি, এই যে 2টা 40 এখানে বাজে। এরকম যদি আমি দিতাম যে মনে করো এরকম যদি হচ্ছে আমি আরেকটা ম্যাথ দিই যে তোমার হচ্ছে 5 to 12, তাহলে অ্যান্সারটা কি হবে বলো তো? 5 to 12 বলো, 5 to 12, তাহলে অ্যান্সারটা কত হবে বলো? 5 to 12, 20 to 3 ভাষাটার অর্থ হচ্ছে 3টা বাজতে 20 মিনিট লাগে। 3টা বাজতে 20 মিনিট লাগে, 3টা বেজে 20 মিনিট না, 3টা বাজতে 20 মিনিট লাগে। ওকে, এবার আসো 5 to 12। আচ্ছা 5 to 12, আচ্ছা ঘড়িগুলো দেখা যাচ্ছে না, আচ্ছা তোমাদের একটু সমস্যা হচ্ছে, আমি খেয়াল করি না, এগুলো ছোট হয়ে গেছে, আরো বড় করে দেওয়া লাগতো। 5 to 12, হ্যাঁ, তার মানে কি 12 মানে কি 12টা বাজতে কয় মিনিট লাগে? 5 মিনিট লাগে। তার মানে 11:55 বাজে। সহজ না? 11:55 বাজে, 11:55 বাজে, বুঝতে পারছো? ওকে, এবার আসো পঞ্জিকা, সবচেয়ে হচ্ছে ঝামেলার, ঠিক আছে, সবচেয়ে ঝামেলার হচ্ছে পঞ্জিকা। আচ্ছা, এখানে আমরা কিছু জিনিস লিখব, এটা হচ্ছে মনে রাখবা যে আমরা যদি দেখি লিপ ইয়ার বোঝো তো, যে 4 দ্বারা যদি ভাগ হয় তাহলে আমরা সেটাকে কি বলি? লিপ ইয়ার। আর যে বছরটা লিপ ইয়ার হয় তার ফেব্রুয়ারি মাস কত দিন বলো তো? 29 দিনে হয়। ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? 29 দিনে হয়, ঠিক আছে, 29 দিনে হয়। যে লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাস কত? 29 দিনে হয়। এবার খেয়াল করো, যে সকল হচ্ছে তোমার সাল লিপ ইয়ার, সাপোজ মনে করো 2016 সাল, ঠিক আছে, এটা কি লিপ ইয়ার? এটার বছরের প্রথম দিন যা হবে, প্রথম দিন যে বার হবে, ঠিক আছে, শেষের দিন হবে হচ্ছে তার এক বেশি। তার মানে 2016 সালের শেষ দিন হবে হচ্ছে তোমার +1। আশা করি কিছুই বোঝে না, আমি বুঝাচ্ছি, খেয়াল করো। 2016 সালের প্রথম দিন যদি শনিবার হয়, প্রথম দিন যদি শনিবার হয়, তাহলে 2016 সালের হচ্ছে 31 ডিসেম্বর। 31 ডিসেম্বরটা কি বার হবে? রবিবার হবে। এটা হচ্ছে লিপ ইয়ারের ক্ষেত্রে। এগুলো হচ্ছে একটু লিখে নাও, ঠিক আছে, এগুলো হচ্ছে একটু লিখে নাও। তাহলে দেখো আমরা কি বলছি, যে 2016 সাল, এই টপিকসটাই হচ্ছে একটু ঝামেলার, আমি টোটালটা কভার করে দিব, একটু লিখে নাও তাহলেই হয়ে যাবে। যদি লিপ ইয়ারের ক্ষেত্রে হয়, প্রথম দিন যে বার হবে শেষ দিন হচ্ছে তার চেয়ে এক বেশি হবে। তাহলে প্রথম দিন যদি মানে কি 1 জানুয়ারি যদি শনিবার হয়, তাহলে 31 ডিসেম্বর কি বার হবে বলতো? 31 ডিসেম্বর হচ্ছে রবিবার হবে। 31 ডিসেম্বর হচ্ছে কি? রবিবার হবে। ওকে, এটা লিখে নাও। আর যদি লিপ ইয়ার না হয়, যেমন মনে করো 2019 সাল, এটা লিপ ইয়ার না, ঠিক আছে, নন লিপ ইয়ার, নন লিপ ইয়ার। যদি লিপ ইয়ার না হয়, তাহলে প্রথম দিন যে বার শেষ দিন একই বার, প্রথম দিন যে বার শেষ দিন একই বার, একই বার। এবার আমি যদি তোমাকে বলি 2019 সালের প্রথম দিন শনিবার, ঠিক আছে, তাহলে লাস্ট দিন মানে হচ্ছে 31 ডিসেম্বর কি বার বলো? ঠিক আছে, 31 ডিসেম্বর কি বার হবে বলো? যে নন লিপ ইয়ারের ক্ষেত্রে 2016 সালের প্রথম দিন যদি হচ্ছে শনিবার হয় মানে 1 জানুয়ারি, তাহলে 31 ডিসেম্বর কি বার হবে বলো 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 কি বার হবে? হ্যাঁ, সেম বার হবে। তার মানে কি বার হবে? স্যাটারডে, ঠিক আছে। ওকে, এটা এটা একটা কেস গেল। তারপর আরো কেস আছে, যে মনে করো যে একই তারিখ, ঠিক আছে, যে চলমান বছরের তুলনায় পরের বছর একদিন বৃদ্ধি পাবে, একই তারিখ। এটা মনে করো লিপ ইয়ারও থাকতে পারে, মানে হচ্ছে একটা লিপ ইয়ার আর একটা নন লিপ ইয়ার, বা হচ্ছে একটা হচ্ছে লিপ ইয়ারের ক্ষেত্রে আলাদা হিসাব, একটা লিপ ইয়ার আর একটা নন লিপ ইয়ার, অথবা হচ্ছে দুটাই নন লিপ ইয়ার, এই ক্ষেত্রে হইতে পারে, ঠিক আছে। যে মনে করো যে ভাষাটা হচ্ছে এরকম, এটা সাধারণত নন লিপিয়ারই হচ্ছে লিখো। নন লিপিয়ারের ক্ষেত্রে আরেকটা কেস হচ্ছে এরকম, মনে করো 2016 সালের, সাপোজ আমরা ধরে নিচ্ছি
16 অক্টোবর, 16 অক্টোবর স্যাটারডে, স্যাটারডে। ঠিক আছে, তাহলে 2017 সালের 16 অক্টোবর হচ্ছে কি বার হবে? আমি এটাই বোঝাতে চাইছি যে 2016 সালের, এগুলো কিন্তু আমি উল্টা পাল্টা লিখছি, যে আবার ক্যালেন্ডারে মিলাইতে যাও না আর কি, আমি বোঝানোর জন্য লিখছি। 2016 সালের 16 অক্টোবর যদি স্যাটারডে হয়, 2017 সালের 16 অক্টোবর হচ্ছে কি বার হবে, এইটা হচ্ছে আমি বলতে চাইছি। এখানে মনে রাখবা 1 বৃদ্ধি পাবে, +1, তার মানে হচ্ছে কি সানডে, সানডে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার কেস, এটা হচ্ছে 2 নাম্বার কেস, এটা হচ্ছে 3 নাম্বার কেস। ঠিক আছে, যে দেখো এটা হচ্ছে একই বছরের মধ্যে, এটা হচ্ছে ভিন্ন বছরের মধ্যে, এটা কি বলতো ভিন্ন বছরের মধ্যে। এবার মনে করো লিপ ইয়ার বলছে, ঠিক আছে, এবার কি বলছে লিপ ইয়ার বলছে। সাপোজ মনে করো 2019 লিপ ইয়ার বলছে, ঠিক আছে, যে লিপ ইয়ার বলছে, তাহলে দেখো যে আমরা যদি বলি যে 2019, এটা যদি চিন্তা করি যে 2019 সালের মনে করে 1 জানুয়ারি হচ্ছে বিবেচনা করি আমরা, 1 জানুয়ারি সানডে। ঠিক আছে, তাহলে 2020 যদি বিবেচনা করি, 2020 কি লিপ ইয়ার না? 2020 এর 1 জানুয়ারি কি বার হবে? এটা হচ্ছে 2 বৃদ্ধি পাবে, এটা হচ্ছে কি 2 বৃদ্ধি পাবে। 1 জানুয়ারি কি বার হবে বলতো? 2 বৃদ্ধি পাবে। তাহলে সানডের পরে হচ্ছে 2 দিন। ঠিক আছে, সানডের পরে হচ্ছে কয়দিন বৃদ্ধি পাবে বলতো? 2 দিন। তার মানে হচ্ছে তোমার কি কি আসতেছে? সোম, মঙ্গলবার হবে, মঙ্গলবার হবে। তার মানে কাহিনীটা বুঝছো যে ভিন্ন সালে, যদি ভিন্ন সালের একই দিনের কথা বলে, যদি সেটা নন লিপিয়ার হয় তাহলে 1 দিন বৃদ্ধি পাবে, লিপিয়ার হলে 2 দিন বৃদ্ধি পাবে, লিপিয়ার হলে 2 দিন বৃদ্ধি পাবে। ওকে, লাস্ট ওয়ান, মাসের প্রথম দিন, প্রথম দিন, অষ্টম দিন, 15তম দিন, 22তম দিন, 22তম দিন, 29তম দিন একই বার হয়, একই বার হয়। খেয়াল করছো, প্রথম দিন, প্রথম দিন থেকে 7 দিন পর, তার মানে কি অষ্টম দিন, তার মানে প্রথম দিন যদি শনিবার হয়, অষ্টম দিনও শনিবার, এটা মনে রাখতে হবে, পরে লাগবে। 15তম দিন হচ্ছে কি শনিবার, 22তম দিন হচ্ছে কি শনিবার, 29তম দিন হচ্ছে কি বলতো শনিবার। ঠিক আছে, তার মানে দেখো যে এটা যদি হয় যে মাসের প্রথম দিন যদি শনিবার হয়, অষ্টমতম দিনও সেম হবে, 15তম দিনও সেম হবে, 22তম দিনও সেম হবে, 29তম দিনও কি হবে বলতো সেম হবে। ওকে, এবার আসো এখানে কি বলছে, যদি গতকালের 3 দিন আগে রবিবার হয়ে থাকে তাহলে আগামীকালের 2 দিন পর কি বার হবে, তাই না? সাংঘাতিক ট্রিকি একটা কোশ্চেন, যে গতকালের 3 দিন আগে রবিবার, ঠিক আছে, গতকালের কয়দিন আগে রবিবার বলছি বলতো? 3 দিন আগে হচ্ছে কি রবিবার বলছে। তাহলে হচ্ছে তোমার আগামীকালের 2 দিন পর কি হবে? তাহলে তোমাকে চিন্তা করতে হবে আজকে থেকে। ঠিক আছে, আজ যদি আমরা চিন্তা করি, আজকে থেকে একদিন বিয়োগ দিলে কি গতকাল পাবো, গতকাল থেকে 3 দিন বিয়োগ দিলে হচ্ছে কি রবিবার পাবো। দেখো এই সূত্রটা বুঝছো কিনা, যে এই প্রথম টুকুর কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করছি। প্রথম টুকুর কন্ডিশন দেখো কি অ্যাপ্লাই করছি, যে আমাকে বলছে যদি গতকালের 3 দিন আগে রবিবার হয় তাহলে ভাইয়ার আজকে কি বার, আজকে কি বার সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আজকে থেকে যদি 1 মাইনাস করি তাহলে গতকাল হয়, গতকাল থেকে যদি 3 মাইনাস করি তাহলে হচ্ছে কি হবে বলতো রবিবার হয়। তাহলে দেখো এরকম আমরা লিখতে পারি না যে আজ -4 ইকুয়াল হচ্ছে কি রবিবার, তাহলে আজ ইকুয়াল হচ্ছে রবিবার +4। এটা এইভাবে না করলে কিন্তু অনেক পেঁচালো লাগবে। তার মানে আজকে কি বার হবে, রবিবারের সাথে যদি তুমি 4 দিন যোগ করো, রবিবারের সাথে যদি তুমি 4 দিন যোগ করো তাহলে আজকের বার পাবা। তাহলে রবিবারের পর 4 দিন যোগ করো, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। তার মানে আজকে কি বার, বৃহস্পতিবার। আজকে কি বার, বৃহস্পতিবার, বৃহস্পতিবার আজকে কি বার। এবার খেয়াল করে কি বলছে, আজকে কি বার, বৃহস্পতিবার, আগামীকালের 2 দিন পর কি বার হবে। ঠিক আছে, আগামীকালের 2 দিন পর হচ্ছে কি বার হবে। তাহলে খেয়াল করো আজকে আমরা কি বার পাইছি, আজকে আমরা পাইছি কি বৃহস্পতি, তাই না? বৃহস্পতি, আগামীকাল মানে কি একদিন,
আগামীকালের 2 দিন পর মানে কি আরো 2 দিন, ঠিক আছে। তার মানে বৃহস্পতিবারের সাথে কয়দিন যোগ করতে হবে? 3 দিন। তাহলে বৃহস্পতি, শুক্র, শনি, রবি। শুক্র, শনি আর হচ্ছে কি রবি। তার মানে অ্যান্সারটা দেখো কি রবিবার। অ্যান্সারটা কি বলতো? রবিবার। অ্যান্সারটা কি রবিবার। আমি আবার বুঝাচ্ছি, শুরু থেকে আসো। এইটা এইভাবেই শিখতে হবে। নর্মালি চিন্তা করলে অনেক বেশি এলোমেলো লেগে যাবে, ঠিক আছে। আমি আবার বুঝাচ্ছি, খেয়াল করো কি বলছে। গতকালের 3 দিন আগে রবিবার, তুমি আজকে থেকে চিন্তা করবা। আজকে থেকে যদি তুমি একদিন মাইনাস দাও গতকাল পাবা। গতকাল থেকে যদি 3 দিন মাইনাস দাও তাহলে কি রবিবার পাবা। রবিবার পাবা। তাহলে আজকে কি বার? রবিবার প্লাস হচ্ছে কত? 3। তার মানে আজ ইকুয়াল কি বৃহস্পতিবার, তাই না? বৃহস্পতিবার। এবার বলছে আগামীকালের 2 দিন পর কি বার হবে। তাহলে আজকে তুমি কি বার পাইছো? বৃহস্পতিবার। আজকে তুমি কি পাইছো? বৃহস্পতিবার। বৃহস্পতিবারের পরে আবার কি বলছে? আগামীকাল বলছে। তার মানে যোগ 1, তারপর আবার কয়দিন বলছে? 2 দিন বলছে, তাই না? তাহলে বৃহস্পতিবারের পরের দিন একদিন কি বার? শুক্র। শুক্রর পরে কি? শনি। শনির পরে হচ্ছে কি বলতো? রবি। দ্যাটস ইট, ঠিক আছে। এটা হচ্ছে রবিবার। ওকে, ওকে, এটা গেল। এটা একটা টাইপ। তারপরে দেখো কি বলছে। 2014 সালের 1 জানুয়ারি বুধবার হলে একই বছরের 3 জুন কি বার হবে? খেয়াল করো কি বলছে। 2বার বুঝাইছি অলরেডি যে 2014, এটা কি বলছি দেখো। গতকালের 3 দিন আগে, তুমি আজকে চিন্তা করো। আজকে থেকে যদি 1 মাইনাস দাও গতকাল থেকে যদি 3 মাইনাস দাও তাহলে কি রবিবার। এই যে গতকালের 3 দিন আগে রবিবার, তার মানে কি রবিবার। তাহলে যদি তুমি আজকে কি বার সেটা বের করতে চাও তাহলে রবিবার, ও এটা +4, এটা +4, যে রবিবার প্লাস হচ্ছে কি 4, এই যে -4, এটা শিখলে কি +4। তাহলে এখানে আমরা কি বার পাবো? বৃহস্পতিবার পাবো। এবার বলছে আজকে বৃহস্পতিবার, তাহলে আগামীকাল হচ্ছে কি বার? ঠিক আছে, আগামীকাল কি বার? আজকে বৃহস্পতিবার, তাহলে আগামীকাল কি বার? বৃহস্পতিবারের পরে হচ্ছে একদিন, আগামীকাল শুক্রবার। শুক্রবারের পরে আবার কয়দিন বলছে? 2 দিন। তাহলে 2 দিন কি বার? শনি, রবিবার। অ্যান্সার হচ্ছে রবিবার। অ্যান্সার হচ্ছে রবিবার। সোমবার কেন হবে? হিসাব পেলাও রবিবার হবে, সোমবার হওয়ার চান্স নেই। ওকে, এটা দেখো। 2014 সালের 1 জানুয়ারি বুধবার হলে একই বছরের 3 জুন কি বার হবে? খেয়াল করো, 1 জানুয়ারি, জানুয়ারি 31 দিন। 2014 সাল লিপিয়ার নাকি নন লিপিয়ার? 2014, 4 5 20 না, নন লিপিয়ার। তার মানে কত? ফেব্রুয়ারি মাস কত? 28 দিনে। তারপরে হচ্ছে তোমার মার্চ কত? 31 দিনে। এপ্রিল কত? 30 দিনে। তারপরে মে কত? 31 দিনে। জুন কত? 3 দিনে। তার মানে টোটাল এই জিনিসটা তোমাকে হচ্ছে চাইছে। এটা হচ্ছে টোটাল বারের সংখ্যা, কিন্তু তোমাকে হচ্ছে 1 জানুয়ারি বলে দিছে। তার মানে 1 জানুয়ারি বাদ। তার মানে জানুয়ারি মাসের আর কত দিন আছে? 30 দিন আছে। জানুয়ারি মাসের আর কত দিন আছে? 30 দিন আছে। খেয়াল করো কিবার বলছে। 2014 সালের 1 জানুয়ারি বুধবার হলে একই বছরের 3 জুন কিবার হবে? তাহলে জানুয়ারি মাসের আর কয়দিন বাকি আছে? 30 দিন। তারপর হচ্ছে ফেব্রুয়ারি মাস কত দিনে? 28 দিনে। মার্চ মাস কত দিনে? 31 দিনে। এপ্রিল কত দিনে? 30 দিনে। মে কত দিনে? 31 দিনে। আর হচ্ছে জুনের কয়দিন নিতে বলছে? 3 দিন। এই তিনটাকে যোগ করো তো, কোনটা লিপিয়ার নন লিপিয়ার? আরে ভাই, 4 দ্বারা ভাগ গেলে লিপিয়ার, আর 4 দ্বারা ভাগ না গেলে নন লিপিয়ার। এই 2014 কে কি 4 দ্বারা ভাগ যায়? 4 4 5 20, 14, 4 4 16, 3 4 12, এটা ভাগ যায় না, ঠিক আছে। ওকে, তাহলে এটাকে যোগ করো। যোগ করলে কত আসতেছে? দাঁড়াও দেখি কত আসতেছে। 30 যোগ 28 যোগ 31 যোগ 30 যোগ 31 যোগ 3, 153 আসছে, ঠিক আছে। 153 আসছে। এবার খেয়াল করো, 153 আমরা জানি যে 7 দিন পর পর একই বার হয়। কি বলছি বলো তো? 7 দিন পর পর একই বার হয়। তাহলে 153 কে 7 দ্বারা ভাগ দাও, ঠিক আছে। 153 কে 7 দ্বারা ভাগ দাও। 153 কে 7 দিয়ে গুণে কত? 14, 13। তাহলে হচ্ছে 7 কে 7, তার মানে কত? 6। খেয়াল করো, তার মানে হচ্ছে তুমি যদি এই যে এই বুধবারের সাথে তুমি যদি 6 দিন যোগ করো তাহলে 3 জুন কি বার তুমি সেটা পেয়ে যাবা। এটার হচ্ছে টেকনিকটা কি বলতো?
যে টোটাল যে কয়দিন পাইলা সেটাকে তুমি 7 দ্বারা ভাগ দিবা। 7 দ্বারা ভাগ দিলে হচ্ছে তার মানে 7 21, তার মানে হচ্ছে 7 21 কত, 7 7 দুগুণে 14, 147তম দিন তুমি বের করছো বুধবার। 147তম দিন তুমি কি বের করে ফেলছো, বুধবার। কারণ 7 দিন পর পর কি একই বার হয়, তার মানে 7 আর 21 কত, 147। 147তম দিনে তুমি বের করে ফেলছো কি বার, বুধবার। এখন তোমাকে বের করতে হবে কত, 153তম দিন কি বার। তার মানে 147-এর সাথে আরো কি যোগ করতে হবে, 6 যোগ করতে হবে। তাহলে বুধবারের সাথে 6টা বার যোগ করো। বুধবারের সাথে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, মঙ্গলবার যোগ করো, এই যে এটা পেয়ে গেছো। মঙ্গলবার যোগ করো, এটা পেয়ে গেছো। হ্যাঁ ওকে, মঙ্গলবার যোগ করা পেয়ে গেছো। আশা করি কিছুই বোঝো নাই, আবার বুঝাচ্ছি আমি, ঠিক আছে, আবার বুঝাচ্ছি, খেয়াল করো। এটা বুঝায় পরে একটা আছে আমি করতে দিব, যে 1 জানুয়ারি বলছে, তার মানে জানুয়ারি মাসের আর কয়দিন বাকি আছে, 30 দিন। তারপরে ফেব্রুয়ারি মাস কত দিনে, 28 দিনে, যেহেতু নন লিপ ইয়ার। তারপরে মার্চ হচ্ছে 31, এপ্রিল হচ্ছে 30, মে হচ্ছে 31, জুনের কি 3 দিন। এইটাকে যোগ করলে কত পাবা, 153। 153কে 7 দ্বারা ভাগ দাও, কারণ যেহেতু 7 দিন পর পর কি একই বার, তাহলে 7 দ্বারা ভাগ দিলে হচ্ছে 7 দুগুণে 14, 13, 7 একে 7, তার মানে কত, 6। তার মানে দেখো এই 21-এর সাথে তুমি যদি 7কে যোগ গুণ করো, তার মানে কত আসবে বলো তো, 147। এই 147তম দিনে কি, বুধবার। এবার তোমাকে বের করতে বলছে কি, 153তম দিনে, যে যোগফল কত, 153। তাহলে 153তম দিনে কি বার, আরো 6 দিন যোগ করতে হবে। এই যে এটা হচ্ছে 6, আরো 6 দিন যোগ করো। তো এত কিছু ভাবার দরকার নাই, যেহেতু মনে রাখবা যে যেহেতু হচ্ছে বুধবার বলছে, আর ভাগশেষ কত নামছে, 6 নামছে। বুধবারের সাথে 6কে যোগ করে দাও, বুধবারের সাথে 6 যোগ করে দিলে মঙ্গলবার। দ্যাটস ইট। ওকে, এটা করো। 2013 সালের 1 জানুয়ারি মঙ্গলবার হলে একই বছরের 30 সেপ্টেম্বর কি বার, বলো। এটা করে ফেলো। জানুয়ারি মাস 31 দিনে, কিন্তু ওই যে প্রথম দিনটা তো বাদ দিয়ে নিছি আমরা, প্রথম দিনটা বাদ দিছি না, জানুয়ারি মাস তো 31 দিনে, কিন্তু 1 জানুয়ারিটাকে তো আমরা বাদ দিয়ে চিন্তা করতেছি। ওকে, এটা করো। এটার আরেকটা শর্টকাট আছে, কিন্তু ওইটা আরো ঝামেলা, যে এই অধিবর্ষে কতগুলা লিপ ইয়ার ছিল এটা আবার মনে রাখতে হয়, সো এটা দরকার নেই, ঠিক আছে। কি হয়েছে কমেন্ট সেকশনে? আচ্ছা, তাহলে চিন্তা করো এটা কি হবে। এটা তোমরা HW করবা, এটা আমি 1 জানুয়ারি, তার মানে জানুয়ারিতে কত, 30 দিন। 2013 মানে নন লিপ ইয়ার, 28। তারপরে মার্চ হচ্ছে কত, আরে বাংলা ইংরেজি মিলে যাচ্ছে, 31। তারপর হচ্ছে তোমার এপ্রিল কত, 30। মে হচ্ছে কত, 31। জুন 30, জুলাই 31, আগস্ট 30, সেপ্টেম্বরেও কত বলছে, 30। এটা যোগ করে 7 দিয়ে ভাগ দিয়ে দিবা, এটা যোগ করে 7 দিয়ে ভাগ দিয়ে দিবা, তাহলে হচ্ছে মিলে যাবে, দেখবা 6 দিন থাকবে। তো এই মঙ্গলবারের সাথে 6 দিন যোগ করলেই বের হয়ে যাবে। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম। এই যে অ্যান্সার হচ্ছে কি আসবে, সোমবার আসবে। অ্যান্সার হচ্ছে কি বার আসবে বলতো, সোমবার আসবে। না 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 দাঁড়াও, না না না, এটা ভুল ভাগশেষ আসবে হচ্ছে 2013 সালের 1 জানুয়ারি। 2013 সালের 1 জানুয়ারি 2000, হ্যাঁ এটা ভাগশেষ আসবে সম্ভবত 3। ভাগশেষ আসবে হচ্ছে, এটা করে দেখবা ভাগশেষ কত আসে, অ্যান্সার আসবে সোমবার, ঠিক আছে। এটা যোগ করে ভাগশেষ বের করবা, অ্যান্সার আসবে হচ্ছে সোমবার। হ্যাঁ এখানে একটু ভুল হয়েছে, এই যে জুলাই, আগস্ট, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, আগস্ট হচ্ছে 31, আগস্ট হচ্ছে 31। তো এখান থেকে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে হচ্ছে বের হয়ে যাবে। ওকে, এখান থেকে ক্যালকুলেশন করলে হচ্ছে বের হয়ে যাবে। ওকে, তাহলে এরপর আসো ভাষাগত যৌক্তিক বিচার, একদম লাস্ট টপিকস, আমরা 10 মিনিটে হচ্ছে শেষ করে দিব, ঠিক আছে। আমরা 10 মিনিটে হচ্ছে শেষ করে দিব, হচ্ছে লাস্ট টপিকসে হচ্ছে আমরা চলে আসছি। আচ্ছা, তো দেখো ভাষাগত যৌক্তিক বিচার নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলি, ডিরেক্ট প্রশ্নে চাই কনসেপ্টটা কি। দেখো কি ছাড়া সেলাই করা অসম্ভব, এটা অপশন জাস্টিফাই করতে হবে। মেশিন,
দেখো মেশিন ছাড়া কি সেলাই করা অসম্ভব না, মেশিন ছাড়াও সেলাই করা যায়, হাত দিয়ে সেলাই করা যায়, তার মানে এটা অ্যান্সার হবে না। ঠিক আছে, তারপরে হাত ছাড়া কি সেলাই করা সম্ভব, মেশিন দিয়ে সেলাই করা যায়, সম্ভব। তারপর দেখো দর্জি ছাড়া সেলাই করা যাবে না, তুমি নিজেও তো একটু সেলাই করতে হবে, তার মানে কি ছাড়া অসম্ভব, সুচ ছাড়া হচ্ছে কি বলতো অসম্ভব। ভাই দিদি নাম্বার 1 খেলবেন না, দিদি নাম্বারটা আবার কি? আচ্ছা, তার মানে দেখো হচ্ছে সুচ ছাড়া কি সেলাই করা অসম্ভব। ওকে, সৈয়দপুরের সাথে রেলওয়ে কারখানা অবস্থিত, খুলনার সাথে কোনটি অবস্থিত? খেয়াল করো, তার মানে সৈয়দপুরের সাথে কাকে কম্পেয়ার করছে? রেলওয়ে কারখানা, তাই না? তার মানে হচ্ছে একটা তোমার ফ্যাক্টরি টাইপের কোনো কিছু বুঝাইছে, তার মানে খুলনার সাথে বিভাগীয় শহর হবে না। সমুদ্র বন্দর, খুলনাতে সমুদ্র বন্দর নাই, সমুদ্র বন্দর হচ্ছে বাগেরহাটে, নদী বন্দরও নাই, তাহলে খুলনাতে কি আছে? শিপইয়ার্ড। ঠিক আছে, তার মানে সৈয়দপুরের রেলওয়ে কারখানায় রেল মেরামত হয় বা হচ্ছে রেল তৈরি হয়। ঠিক আছে, আর হচ্ছে তোমার খুলনা শিপইয়ার্ডে কি তৈরি হয়? জাহাজ তৈরি হয় বা হচ্ছে মেরামত হয়, এইটা। তারপরে আসো, 6 জন বালকের 6 পৃষ্ঠা লিখতে পারে, তাহলে একজন বালকের 1 পৃষ্ঠা লিখতে কত মিনিট লাগবে? ঠিক আছে, 1 পৃষ্ঠা লিখতে কত মিনিট লাগবে? এটা কিচ্ছু ভাবার দরকার নেই, শর্টকাটটা কি জানো? এখানে যদি 1 থাকে তাহলে এইটাই অ্যান্সার হবে। কি বলছি বলো তো, এখানে যদি 1 থাকে তাহলে এইটাই অ্যান্সার হবে, তাহলে অ্যান্সার হবে কত? 6। ঠিক আছে, এখানে যদি 1 থাকে তাহলে অ্যান্সার কি হবে বলতো? এটাই হবে। এখানে যদি 1 থাকে তাহলে অ্যান্সার কি? এটাই হবে। আর খেয়াল করো, এখানে যদি অন্য কোনো সংখ্যা থাকে, এখানে সাপোজ হচ্ছে কি অন্য কোনো সংখ্যা না, যে 3টি বানরের 3টি কলা খেতে কয় মিনিট লাগে, অন্য কোনো সংখ্যা যদি থাকে তাহলে অ্যান্সার সেটাই হবে। আচ্ছা, তাহলে কি হবে বলতো? সেটাই হবে। তাহলে কি বলছি বলতো, আমি কি বললাম, যে দেখো, যে এখানে যদি 1 থাকে, কিচ্ছু ভাবার দরকার নেই, ম্যাথ করারও দরকার নেই, এখানে যদি 1 থাকে তাহলে এই যে শুরুর যে সংখ্যাটা সেটাই অ্যান্সার হবে। আর যদি এখানে 1 না থাকে তাহলে এখানে যে সংখ্যাটা সেটাই অ্যান্সার হবে। যেমন আমি তোমাদেরকে হচ্ছে একটা ইয়া দিই, তোমার হচ্ছে এটাই মনে করো, 8টি বানর 8টি কলা খায় 8 মিনিটে, তাহলে 48টি বানরের 48টি কলা খেতে কয় মিনিট লাগবে? কলা খেতে কয় মিনিট লাগবে বলো, অ্যান্সার করো। এখানে আমি বলছি যে এইটুকু চিন্তা করার দরকার নাই, এখানে তো 3টে সংখ্যা আছে, সেমই দিবে, এটার প্যাটার্নটা হচ্ছে সেম প্যাটার্ন। এরপরে যদি তোমাকে এখানে 1 থাকে, 1 যদি থাকে তাহলে এখানে যে সংখ্যাটা আছে সেটাই অ্যান্সার। এখানে সংখ্যা আছে কত? 6, তাহলে অ্যান্সার কত? 6। তারপরে দেখো, এখানে যদি 1 না থেকে অন্য সংখ্যা থাকে, যেমন 3 আছে, তাহলে অ্যান্সারটা হবে কি? 3। এখানে যেটা আছে সেটাই অ্যান্সার হবে। এবার এই ম্যাথটাকে আমি চেঞ্জ করে দিছি, 8টি বানর 8টি কলা খায় 8 মিনিটে, তাহলে 48টি বানরের 48টি কলা খেতে কয় মিনিট লাগবে? তাহলে কি বলতো, কয় মিনিট লাগবে? 48 মিনিট লাগবে, তাই না? কারণ যেহেতু 1 নাই, তাহলে এখানে যেটা আছে সেটাই অ্যান্সার। এবার আমি একটু ঘুরে দিলাম, তাহলে একটি বানরের একটি কলা খেতে কয় মিনিট লাগবে বলো? একটি বানরের একটি কলা খেতে কয় মিনিট লাগবে? একটি বানরের একটি কলা খেতে কয় মিনিট লাগবে? তো যারা আমাদের ফার্মা নলেজ ব্যাচে ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে যাও, যে ক্লাসগুলো হয়ে গেছে এগুলোর উপরে আবার রিভিউ ক্লাস পাবা। সো প্যারা নাই, যে ক্লাসগুলো হয়ে গেছে এগুলোর উপরে হচ্ছে আবার রিভিউ ক্লাস পাবা, ইনশাল্লাহ বেস্ট কিছু হবে। তাহলে দেখো, একটি বানরের একটি কলা খেতে, ঠিক আছে, তাহলে যেহেতু 1 আছে তাহলে এই সংখ্যাটাই অ্যান্সার হবে 8। এটাই। তো এই পর্যন্তই।